আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। অঙ্ক করার আগে প্রথমে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন সম্পর্কে জেনে নেব। আসলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন হয়। আর এই মূলধনগুলো কোম্পানি সাধারণত শেয়ারের মাধ্যমে সংগ্রহ করে। এই মোট মূলধনের এক একটা ক্ষুদ্র এবং সমান অংশকে বলা হয় শেয়ার। এই শেয়ারগুলো বিভিন্ন স্তরে হয়ে থাকে, যেমন অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, পরিশোধিত ইত্যাদি ইত্যাদি ভাবে মূলধনের স্তরগুলো দেয়া থাকে। আর আমরা যতটুকু শেয়ার বা মূলধন ইস্যু করি, শেয়ারগুলো ইস্যু করি, এই ইস্যুগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো সমহারে ইস্যু, অধিহারে ইস্যু, আর হচ্ছে অবহারে ইস্যু। আর এই ইস্যুকৃত মূলধনগুলোর আমরা হিসাবভুক্ত করার ক্ষেত্রে প্রথমে আমরা জাবেদা করে থাকি, তারপর আমরা নগদ বা ব্যাংক হিসাব করে থাকি, তারপর আর্থিক অবস্থার বিবরণী করে থাকি। আমি আজকে তোমাদেরকে প্রথমে জাবেদা, তারপরে নগদ বা ব্যাংক হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়, এবং পরবর্তীতে শেখাবো যে কিভাবে আর্থিক অবস্থা বিবরণীটা নির্ণয় করতে হয়। এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে আমরা সাধারণত শেয়ার ইস্যু বলে থাকি। আর এই চ্যাপ্টারটা আসলে অনেক সহজ। তোমরা একটু দেখলে, যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আজকে এই পুরাটাই শেখা হয়ে যাবে। এবার আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে কিভাবে হিসাবভুক্ত করা হবে ইস্যুকৃত শেয়ারগুলো, সেটা আমরা প্রথমে দেখাবো। দেখো, প্রথমে সাধারণত জাবেদা করা হয়, তারপর নগদান বা ব্যাংক হিসাব প্রস্তুত করা হয়। ৩ নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। তাহলে আমরা এই তিনটা একসাথেই শিখবো। তবে প্রথমে আমরা জাবেদাগুলো দেখব। তবে জাবেদা যখন করা হয়, তখন আসলে এই ইস্যুকৃত শেয়ারগুলো সর্বপ্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয়। জাবেদা করা কিভাবে হয় সেটা আমি প্রথমে দেখব। এই জাবেদা আবার তিন ভাগে করা হয়। একটা হচ্ছে সমহারে, যখন ইস্যু করা হয় তখন; অধিহারে, অধিহারে বা প্রিমিয়াম যখন ইস্যু করা হয়; আর ৩ নম্বরে হচ্ছে অবহারে বা বাট্টা পদ্ধতি। তাহলে আসলে এই তিন ভাবেই শেয়ারগুলো ইস্যু করা হয়, এবং এই তিন ভাবে কিভাবে আমরা জাবেদা লিপিবদ্ধ করব সেটা দেখব। আসলে মাত্র তিনটা জাবেদা যদি আমরা পারি, তাহলে আমাদের এই শেয়ার ইস্যুতে কোনো সমস্যাই হবে না। অ্যাকচুয়ালি এই শেয়ার ইস্যুতে জাবেদা নির্ণয় করাটা শিখে গেলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। তাহলে আমরা জাবেদায় যাচ্ছি। প্রথমে জাবেদা যাওয়ার আগে আমরা চেষ্টা করব একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে অঙ্কগুলো শিখে নিতে। তাহলে ধরি, আমরা ছোট্ট একটা গল্পই ধরি আমাদের একটা কোম্পানি পরিচালনা করার জন্য 20,000 শেয়ারের প্রয়োজন। এখন আমরা বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদন পেলাম। অনুমোদন পেলাম কত? 20,000 শেয়ারের। আমরা জনগণের কাছে ইস্যু করলাম 10,000 শেয়ার। তাহলে ইস্যুকৃত শেয়ার 10,000। এবার জনগণ আমাদের কাছে 12,000 শেয়ারের আবেদন করলো। তাহলে আবেদনকৃত শেয়ার 12,000। আমরা ধরে নিলাম প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 10 টাকা। 10 টাকা। এবার আমরা এই তথ্যের উপর ভিত্তি করে সমহারে, অধিহারে এবং অবহারে কিভাবে জাবেদা নির্ণয় করা হয় সেটা দেখিয়ে দেব। প্রথমে যদি আমরা সমহারে বলি, তাহলে আমরা এই জাবেদাটা কিভাবে হবে আমরা একটু দেখাচ্ছি। তো জাস্ট তিনটা জাবেদা আমরা মনে রাখলেই হবে। প্রথমত, ধরো আমরা যখন অনুমোদন বিএসইসি থেকে অনুমোদন পেলাম 20,000 শেয়ার, যখন আমরা বাজারে 10,000 শেয়ারের জন্য বিজ্ঞাপন প্রচার করলাম, তখন
জনগণ 12,000 শেয়ারের আবেদন করলো, প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য 10 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব, এই আবেদনটা কিভাবে করবে? ব্যাংকের মাধ্যমে করবে। ধরো, তাহলে আমরা লিখব, যেহেতু ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে গিয়েছে বা ব্যাংকের শেয়ারে আবেদন টাকাগুলো ঢুকে গিয়েছে, তাহলে আমরা প্রথমেই লিখব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বরে তাহলে দেখো, এই 12,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা। 12,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা। তোমরা আসলে, আমি বোঝার জন্য এই 12,000 ইন্টু 10 এইভাবে লিখেছি, তোমরা টোটাল গুণ করে টাকাটা লিখতে পারো। এবার দেখো, আমরা এই শেয়ারের টাকাটা মূলধনে স্থানান্তর করব। যদি মূলধনে স্থানান্তর করি, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা কত শেয়ার মূলধনে স্থানান্তর করব? আমরা ততটুকু শেয়ারই মূলধনে স্থানান্তর করতে পারবো যতটুকু আমরা ইস্যু করার জন্য বা বিক্রয় করার জন্য বাজারে বিজ্ঞাপন ছেড়েছি। আসলে আমরা বাজারে বিজ্ঞাপন ছেড়েছি 10,000 শেয়ারের জন্য, তাহলে আমরা এই 10,000 শেয়ারকেই মূলধনে স্থানান্তর করব। তাহলে 10 টাকা ইন্টু 10,000 শেয়ার, 10 টাকা ইন্টু 10,000 শেয়ার। তাহলে আমরা যদি এখানে নিচে ব্যাখ্যা লিখি, তাহলে আমরা লিখতে পারি যে আবেদনকৃত শেয়ারের মূলধনে স্থানান্তর করা হলো। এবার 3 নাম্বার জাবেদা হচ্ছে, আমরা দেখো, আমরা 10,000 শেয়ার বাজারে ইস্যু করেছি, কিন্তু আমরা আবেদন পেয়েছি 12,000 শেয়ার। সেই জন্য আমরা এই যে বাড়তি বা অতিরিক্ত যে 2,000 শেয়ার, সেই 2,000 শেয়ার আমরা ফেরত দিয়ে দেবো। যদি ফেরত দিই, তাহলে আমরা কি করবো? যখন আমরা গ্রহণ করেছি তখন আমরা জাবেদা লিখেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কিন্তু এখন আমরা উল্টা করে দেবো, অর্থাৎ ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করে দেবো, অর্থাৎ ব্যাংকের থেকে টাকা ফেরত দিয়ে দেবো। সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা? আমরা 10 টাকা করে শেয়ারটা গ্রহণ করেছি, 10 টাকা করে ফেরত দিব, তবে অতিরিক্ত শেয়ারটা ফেরত দিব। অতিরিক্ত আমরা গ্রহণ করেছি 2,000, 10 টাকা ইন্টু 2,000। তাহলে এবার একটু খেয়াল করুন, আমরা ইচ্ছে করলে এই দুইটা শেয়ারের এই দুইটা জাবেদার পরিবর্তে আমরা একটা জাবেদা লিখতে পারি। অনেক বইতে দুইটা জাবেদার পরিবর্তে একটা জাবেদা লিখে থাকে, তবে যারা নতুন শিক্ষার্থী তাদের উচিত হবে যে এইভাবে 3টা জাবেদা শেখা। আসলে ওই এই দুইটা জাবেদার পরিবর্তে একটা জাবেদা লিখতে গেলে অনেক প্যাচিয়ে ফেলে। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে, প্রথমে 3টা জাবেদা শিখবে, তারপর তোমরা পরবর্তীতে এটা লিখতে পারবে। আচ্ছা, এই দুইটা জাবেদার পরিবর্তে আমরা যদি এখন একটা জাবেদা লিখি, তাহলে কি হবে? দেখো, এখানে শেয়ার আবেদন আছে, এখানেও ডেবিট আছে, শেয়ার আবেদন, তাহলে একটা কমন নিলাম আমরা, শেয়ার আবেদন। তাহলে দেখো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, তাহলে কত টাকা হবে? এখানে 10,000 আর এখানে 2,000, তাহলে 12,000। 10 টাকা ইন্টু 12,000। এরপরে দেখো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন কত আছে? 10 টাকা ইন্টু 10,000। তারপরে কি আছে? ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা? 10 টাকা ইন্টু 2,000। তাহলে এবার দেখো, ডেবিট দিক এবং ক্রেডিট দিকের টাকা সমান। যদি তোমরা দুইটা জাবেদা না লিখতে চাও, তাহলে এই দুইটা জাবেদার পরিবর্তে এই একটা জাবেদা লিখতে পারবে। এবার দেখো, আমরা 3 নাম্বার জাবেদা, যদি ব্যাংক চার্জ করে বা অর্থাৎ শেয়ারের টাকা সংগ্রহজনিত যদি কোনো খরচ হয়, সেটাকে বলা হয় অসমন্বিত ব্যয়। সেজন্য আমরা এখানে লিখতে পারি যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট বা কমিশন হিসাব ডেবিট বা প্রাথমিক খরচ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট।
আসলে প্রায় দেখা যায় যে ব্যাংক চার্জ করেছে, ব্যাংক চার্জ যদি করে বা ব্যাংক যদি সংগ্রহজনিত কোনো খরচ বহন করে, তাহলে আসলে এই ব্যাংকের আমাদের ওই ব্যাংক হিসাবে থেকে টাকা কমে যাবে, আবার কমিশন দিলেও ব্যাংক হিসাবে টাকা কমে যাবে, প্রাথমিক খরচের মাধ্যমেও ব্যাংক হিসাবে টাকা কমে যাবে। সেই জন্য আসলে এইগুলোকে বলা হয় অসমন্বিত ব্যয়। আসলে এই অসমন্বিত ব্যয় এর কারণে আমরা এখানে একটা জাবেদা দিব। আর এছাড়াও পাবলিক শেয়ারের ছাড়াও অনেক সময় আসলে প্রতিদানের বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়। যেমন জমির বিনিময়ে শেয়ার ইস্যু করা হলো। এই ক্ষেত্রে আমরা প্রথমেই একটা জাবেদা, স্থায়ী অর্থাৎ স্থায়ী সম্পত্তির জন্য আমরা প্রথমে একটা জাবেদা দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে জমি হিসাব ডেবিট বা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে জমি হতে পারে, দালান কোঠা হতে পারে, বা কোনো যন্ত্রাংশ হতে পারে, ইচ্ছা মতো এটা হতে পারে। তাহলে জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যদি কোনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে আসলে শেয়ার ইস্যু করা হয়, তাহলে প্রথমেই আসলে স্থায়ী সম্পত্তির জাবেদাটা দিয়ে নিলে ভালো। অনেক বইতে এখানে লেখা হয়েছে যে জমি হিসাব ডেবিট, জমি বিক্রেতা হিসাব ক্রেডিট, আবার জমি বিক্রেতা হিসাব ক্রেডিট ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আসলে দুইটা জাবেদা লেখে। তো আমরা ইচ্ছা করলে দুইটা জাবেদার পরিবর্তে একটা জাবেদা দিয়েও করতে পারি, যে জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এইভাবে আমরা দিতে পারি। আচ্ছা, এই গেল আমাদের সমহারে জাবেদা। এবার আমরা অধিহারে জাবেদাগুলো করব। এখন আমরা দেখব অধিহারে হলে কিভাবে জাবেদাগুলো লিখবো। ঠিক সেই সমহারের মতো অধিহারেও আমরা ঠিক জাবেদাগুলো তিনটাই প্রথমে লিখে নিব। এক নম্বর হচ্ছে, ধরো অধিহারটা হচ্ছে যে লিখিত মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে কোনো শেয়ার বিক্রি করে, সেটা হচ্ছে অধিহার। তাহলে দেখো 10 টাকার একটা শেয়ার 10% অধিহার বিক্রি করা হলো। ধরো 10 টাকা প্লাস এই 10 টাকা, এই 10%, তাহলে কত টাকা হবে? আমাদের শেয়ারটা ধরো 10 টাকা প্লাস 10 টাকা 10% 1 টাকা, তার মানে হচ্ছে 11 টাকা। তাহলে যদি 11 টাকার শেয়ার আমরা, ধরো শেয়ারটা আমরা ইস্যু করেছি 10 টাকায়, কিন্তু আবেদন পেয়েছি 12,000 শেয়ার। শেয়ারটা ইস্যু করেছি 10,000, কিন্তু আবেদন পেয়েছি আমরা 12,000। তাহলে আমাদের জাবেদাটা হবে প্রথমে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমরা আবেদন পেয়েছি 12,000, কত টাকা করে? 11 টাকা করে, কারণ হচ্ছে যে অধিহারে আবেদনটা করা হয়েছে। এবার আমরা যদি মূলধনে সেই টাকাগুলো স্থানান্তর করে নেই, তাহলে আমাদের জাবেদাটা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন আমরা টোটাল পেয়েছি কত? যদিও আমরা 12,000 পেয়েছি, কিন্তু আমরা এখন শেয়ারটাকে 10,000 শেয়ার যেহেতু ইস্যু করেছি, আমরা 10,000 শেয়ারকে মূলধনে স্থানান্তর করে দেবো। যদি 10,000, তাহলে 11 টাকা করে আবেদন পেয়েছি কত? 10,000 শেয়ার। কিন্তু মূলধন সবসময় লিখিত মূল্যে হয়, সেই জন্য আমরা এই 10 টাকা ইন্টু এই 10,000 শেয়ারই লিখবো। এরপরে দেখো অধিহার পেয়েছি আমরা 1 টাকা, তাহলে কত হাজার শেয়ারের জন্য? 10,000 শেয়ারের জন্য। এই হলো আমাদের। তাহলে তুমি একটু দেখো, এই ডেবিট দিকে টাকা এবং এই ক্রেডিট দিকে, ডেবিট দিকে টাকা এবং ক্রেডিট দিকে টাকা এক সমান। এবার আমরা অতিরিক্ত শেয়ারের টাকাটা আমরা চেয়েছি, ইস্যু করেছি 10,000, কিন্তু 2,000 আমরা বেশি পেয়েছি। এই অতিরিক্ত শেয়ারের টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। যদি ফেরত দিই, তাহলে আমরা এই জাবেদাটাকে উল্টা করে দেবো। তাহলে দেখো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা কত পেয়েছি? অতিরিক্ত 2,000। তাহলে দেখো আমরা কত টাকা করে গ্রহণ করেছি? আমরা 11 টাকা করে গ্রহণ করেছি। তাহলে ফেরত দিব আমরা 11 টাকা করে। তাহলে দেখো 11 টাকা ইন্টু 2,000 শেয়ার, আবার 11 টাকা ইন্টু 2,000 শেয়ার। তাহলে এবার আমি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে জাবেদা দিব। আসলে এই তিনটা জাবেদা আমি বারবার প্রথমে দেখাচ্ছি একটাই কারণ, তিনটা জাবেদা তুমি পারলে, মানে
এই তিনটা জাবেদাই গরু রচনার মতো বারবার বারবার এই জাবেদাগুলোই আসে, অর্থাৎ শেয়ার পাবলিক শেয়ার ইস্যু করলে এগুলাই আসে। এখন আমরা এই দুইটা জাবেদাকে আমরা একটা জাবেদা লিখতে পারি, সেইটা একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে। তাহলে দেখো এখানে শেয়ার আবেদন ডেবিট আছে, এখানে শেয়ার আবেদন ডেবিট আছে, এখানে আছে কত 2000, এখানে আছে 10,000। তাহলে টোটাল শেয়ার আবেদন আবেদন হিসাব তাহলে কত হবে, 11 টাকা ইন্টু 12,000 শেয়ার ডেবিট। এরপরে এখানে আছে শেয়ার মূল্য, আর কোথায় আছে নেই, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। আমি লেখার জায়গা কম সেই জন্য হিসাবটা লিখতে পারলাম না। শেয়ার মূলধন ক্রেডিট কত, এই 10 টাকা ইন্টু 10,000। এরপরে আছে ক্রেডিট দিকে শেয়ার অধিহার, শেয়ার অধিহার একটু বেশি করে দিলাম, হিসাব ক্রেডিট কত টাকা আছে, 1 টাকা ইন্টু 10,000। এরপরে ব্যাংক হিসাব, হিসাব ক্রেডিট 11 টাকা ইন্টু 2,000। তাহলে তুমি দেখো এই সবগুলো হলো ক্রেডিট আর এটা হচ্ছে ডেবিট। তাহলে তুমি দেখো এই ডেবিট টাকার যোগফল এবং ক্রেডিট টাকার যোগফল সমান। তাহলে আমরা যারা এই এই জাবেদাটা আমরা বুঝতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হচ্ছে, যে একসাথে একটা দুইটা তিনটা চারটা টাকার অঙ্কগুলো মিলাতে সমস্যা হবে, তারা কিন্তু আসলে এই 1 2 3 এই তিনটা জাবেদা এইভাবে শেখা উচিত। আসলে এইভাবে শিখলে ভুল হবে না, সেই জন্য বলছি। এবার আমরা যদি স্থায়ী সম্পদ বা জমির ক্ষেত্রে হয়, জমির বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়, তাহলে কিভাবে আমরা সেটা লিখবো সেটা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। ধরো 5,000 শেয়ার একটা জমির বিনিময়ে বিক্রয় করা হলো, সেই 11 টাকা করে, অর্থাৎ 1 টাকা অধিহারে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, জাবেদাটা একদম প্রথমে আমরা জমির ক্ষেত্রে জাবেদাটা, সাধারণত স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে জাবেদাটা প্রথমে লেখা ভালো। তাহলে প্রথম আমরা লিখবো জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এবার দেখো টাকা আমি আমি বলেছি 5,000 শেয়ারের বিনিময়ে আমরা শেয়ার জমি কিনেছি, যে 5,000 শেয়ার দিয়ে দেবো, আমরা একটা 1 খন্ড জমি কিনে নেবো। তাহলে ধরো 11 টাকা করে, তাহলে 11 টাকা ইন্টু 5,000 শেয়ার। আসলে আমি টাকা পরিমাণটা একসাথে লিখছি কেন, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যে হয়, তাহলে লিখিত মূল্য আছে 10 টাকা ইন্টু এই 5,000 শেয়ার। আর এখানে অধিহার হলো 1 টাকা, 1 টাকা ইন্টু এই 5,000 শেয়ার। তাহলে তুমি দেখো এই ডেবিটের টাকা এই এবং ক্রেডিটের টাকা, এখানে হলো ডেবিটের টাকা, হ্যাঁ এই ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা সমান। এই ছিল আমাদের অধিহার অধিহার বিষয় জাবেদা। আসলে আসলে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে অবশ্যই জাবেদা আসে, সেই জন্য আমরা আগে জাবেদাগুলো ভালো করে শিখে নিব। এবার আমরা যাব অবহার কিভাবে করা হয় সেটা দেখি। আচ্ছা, অবহারটা কি? অবহারটা আমি লিখতে লিখতে আগে বুঝিয়ে নিই। আসলে লিখিত মূল্যের চেয়ে যদি কম মূল্যে কোনো শেয়ার ইস্যু করা হয় সেটাকে বলা হয় অবহার। তাহলে ধরো আমরা একই ইনফরমেশন ব্যবহার করে এই 10 টাকা হলো লিখিত মূল্য, কিন্তু এই 10 টাকা শেয়ার 10% অবহারে ইস্যু করা হলো। তাহলে 10 টাকা মাইনাস 10 টাকা 10% 1 টাকা, তার মানে 10 টাকা শেয়ার 9 টাকা ইস্যু করা হলো। এটাই হচ্ছে অবহার। তাহলে প্রথম জাবেদা অবহারের ক্ষেত্রে দেখো, প্রথম জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে কত টাকা করে আসবে, ধরো আমরা সেই ইনফরমেশন গুলোই আগের মতো রেখেছি, যে ইস্যুকৃত শেয়ার 10,000, আবেদনকৃত শেয়ার 12,000। তাহলে 9 টাকা দরে ধরো 12,000 শেয়ার এর আবেদন পাওয়া গেল, 9 টাকা দরে এই 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অর্থাৎ এই টাকাগুলো ব্যাংকে ঢুকে গিয়েছে। এবার আমরা অবহারের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হয়েছে কত টাকা,
9 টাকা করে আমরা এই পরে যাবে আমরা মূলধনে অর্থাৎ আবেদনকৃত টাকাটা মূলধনে স্থানান্তর করে নেব। সেজন্য আমরা এখন মূলধনে কত স্থানান্তর করবো, 10,000 শেয়ার। এই জন্য আমরা 10,000 লিখবো। এবার শেয়ার অবহার হিসাব ডেবিট। তাহলে অবহার কত টাকা, 1 টাকা। কত শেয়ারের জন্য, 10,000 শেয়ারের অবহার। এবার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে কত হবে, শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যে হয়, সেই জন্য এই লিখিত মূল্যেই দেয়া হলো। তাহলে এবার দেখো ডেবিট এবং ক্রেডিটের টাকা সমান হয়ে গেছে। এবার আমরা তৃতীয় নাম্বার জাবেদা অর্থাৎ অতিরিক্ত যে আবেদন টাকাটি সেটা আমরা ফেরত দেব। আমরা সে আগের মতোই আমরা জানি, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা করে, আমরা 9 টাকা করে গ্রহণ করেছি, ঠিক 9 টাকা করেই আমরা ফেরত দিব। তাহলে দেখো আমরা কত হাজার শেয়ার বেশি পেয়েছি, 2,000 শেয়ার। 9 টাকা ইন্টু 2,000 শেয়ার। আচ্ছা এবার তাহলে আমরা এই দুইটার পরিবর্তে আমরা একটা জাবেদা লিখতে পারি, সেটা কি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি, আসলে বারবার দেখলে তোমাদের এটা খুব ভালো মনে থাকবে। তাহলে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট। তাহলে কত, 9 টাকা ইন্টু এখানে 10,000 এখানে 2,000, টোটাল হবে কত, এই 12,000 শেয়ার। তারপরে কি আছে, তারপরে আছে শেয়ার অবহার হিসাব ডেবিট। কত টাকা করে, 1 টাকা ইন্টু 10,000। দেখছো, 1 টাকা ইন্টু 10,000। এরপরে শেয়ার মূলধন হিসাব কি ক্রেডিট। কত, 10 টাকা ইন্টু 10,000। এরপরে আছে ব্যাংক হিসাব ক্রেডিট। কত, 9 টাকা ইন্টু 2,000 শেয়ার। তাহলে তুমি দেখো এই যে এখানে এতটুকু আছে হলো ক্রেডিট আর এই প্রথম দুইটা ডেবিট। তাহলে দেখো ডেবিটের টাকা এবং ক্রেডিট টাকা সমান, অর্থাৎ যারা প্রথম এই তিনটা জাবেদা ভালো বুঝবে তারা কিন্তু এটা দেখে দেখে এই তৃতীয় নাম্বার, অনেক বইতে প্রথম এই জাবেদাটা তারপরে এই দুইটা জাবেদা পরিবর্তে এই তৃতীয় এই জাবেদাটা দেয়া হয়। আমার মনে হয় স্টুডেন্টরা যারা নতুন শিখছো তারা হঠাৎ করে এই জাবেদাটা পেঁচিয়ে ফেলতে পারো। আর সেই জন্য আমার মনে হয় তোমরা এই প্রথম এই একটা দুইটা তিনটা এই জাবেদা এইভাবে শিখবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এবার স্থায়ী সম্পদ বা জমির ক্ষেত্রে বা যন্ত্রপাতি যন্ত্রাংশ জমি দালান এগুলো সবই স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের ক্ষেত্রে যে জাবেদাটা হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো জমির ক্ষেত্রে যে জাবেদাটা হবে সেটা হলো জমি হিসাব ডেবিট। ধরো অবহারে শেয়ার এই অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে জমির ক্ষেত্রে আমরা যে লিখবো, জমি কত টাকা করে আমরা শেয়ারটা করেছি, 5,000। 5,000 টাকা 9 টাকা করে, তাহলে অবহার হচ্ছে 1 টাকা ইন্টু 5,000। আর মূলধন হবে 10 টাকা ইন্টু 5,000। তাহলে তুমি দেখো এই যে ক্রেডিট টাকা, সরি এই যে এই ডেবিট টাকা এবং এই ক্রেডিট টাকা দেখো সমান। এই হচ্ছে জমির ক্ষেত্রে। তাহলে আমরা এই তিনটা সমহারে দেখলাম, অধিহারে দেখলাম এবং অবহারে দেখলাম। এবার আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপটা হচ্ছে কিভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব। আসলে আমি তোমাকে খুব সংক্ষেপে একটা যদি ব্যাংক হিসাব দেখিয়ে দিই তাহলে আমার মনে খুব ভালো হবে। এরপরে দরকার হলে আমি তোমাদের খতিয়ানের মাধ্যমে বা ব্যাংক হিসাব প্রস্তুতের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখো ব্যাংকে কত টাকা ঢুকেছে, এটা হলো ব্যাংক হিসাবে, এখানে হলো ডেবিট টাকা। অর্থাৎ এটা গুণ করে দেখবা কত টাকা ঢুকেছে। এই ডেবিট টাকা থেকে যত জায়গায় ব্যাংক ক্রেডিট আছে, যেমন ধরো এই জায়গাতে ব্যাংক ক্রেডিট আছে, হ্যাঁ, আমরা এই টোটাল টাকা থেকে এটা ক্রেডিট করে দেবো। এরপরে আবার দেখো অনেক সময় আরেকটা কি যাবে দেখা থাকে যে ব্যাংক চার্জ, তারপরে প্রাথমিক খরচ,
তারপরে কমিশন ইত্যাদি হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ যত জায়গায় ব্যাংক ক্রেডিট থাকবে, অর্থাৎ ডেবিট টাকা থেকে ক্রেডিট ক্রেডিট টাকাগুলো যত জায়গায় ক্রেডিট থাকবে ব্যাংক ক্রেডিট টাকাগুলো আমরা বাদ দিলে খুব সহজে ব্যাংক হিসাবটা আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা দেখবো ব্যাংক হিসাবটা কিভাবে প্রস্তুত করা হয়। আসলে ব্যাংক হিসাবটা বলতে ব্যাংকে আহ, কত টাকা শেয়ার এর টাকা ব্যাংকে ঢুকলো এবং কত টাকা ফেরত দিল এবং কমিশন বাবদ কত টাকা চার্জ করলো এবং প্রাথমিক খরচ বাবদ কত টাকা কেটে রেখে দিল, অর্থাৎ সমস্ত যোগ বিয়োগ করার পরে যে উদ্বৃত্তটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি ব্যাংক হিসাব আমরা বলে থাকি। এবার আমি বোঝার সুবিধার্থে আমি পাশেই কয়েকটা জাবেদা করে রেখেছি, এরপর আমরা জাস্ট একটা আহ, হিসাবের মাধ্যমে আমরা বসিয়ে দিব। তাহলে দেখো আমি হিসাবটা আগেই করে রেখেছি, এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে এখানে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। আসলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আসলে টি ছকের মাধ্যমেই অঙ্কটা বেশি আহ, পছন্দ করে স্টুডেন্টরা, সেই জন্য টি ছকটাই দেখানো হলো। তাহলে একটু দেখো, আমরা যেহেতু এখানে ব্যাংক হিসাব করব, তাহলে জাবেদার মধ্যে দেখো ব্যাংক শব্দটা কোথায় আছে। দেখো প্রথম জাবেদা ব্যাংক শব্দটা আছে ডেবিট, তার মানে এই টাকাটা আমরা ডেবিট দিকে সবার আগে লিখে ফেলবো। ধরো এই 50,000 টাকা আমরা ডেবিট দিকে লিখলাম, কিন্তু এটার উল্টা হিসাব কি আছে? উল্টা হিসাব আছে শেয়ার আবেদন। তাহলে আমরা উল্টো পাশে অর্থাৎ বিবরণের দিকে লিখবো শেয়ার, শেয়ার আবেদন হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এই ডেবিট এর মধ্যেও 50,000 টাকা লিখে ফেললাম। এরপরে দেখো পরের জাবেদাটা আসলে এই ব্যাংকে আবেদনকৃত টাকাগুলো জমা হয়েছে এবং পরে মূলধনে ট্রান্সফার করেছে, এখানে তো ব্যাংক শব্দটা নাই, ঠিক আছে, সেই জন্য এটা আনতে পারলাম না। তৃতীয় নাম্বারে আমরা যাই, তৃতীয় নাম্বারে ব্যাংক শব্দটা আছে ক্রেডিট দিকে, অর্থাৎ এই 10,000 টাকা ক্রেডিট দিকে আছে, সেই জন্য আমরা এই 10,000 টাকা প্রথমে আমরা ক্রেডিট দিকে লিখে ফেলবো। এরপর উল্টো হিসাবটা আছে শেয়ার আবেদন, তাহলে আমরা আবারও বিবরণের মধ্যে লিখবো শেয়ার আবেদন হিসাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডেবিট আছে 50,000 আর ক্রেডিট আছে 10,000, তার মানে উদ্বৃত্ত থাকবে 40,000। এরপরে যাবে তাতে দেখো একটা অসমন্বিত অর্থাৎ কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ কমিশন বাবদ ব্যাংক চার্জ কেটেছে, সেই জন্য আমরা এখানে ব্যাংক শব্দটা আছে ক্রেডিট দিকে 2,000 টাকা, সেই জন্য আমরা আবার ক্রেডিট দিকে 2,000 টাকা লিখবো। উল্টা হিসাবটা লিখবো কি? কমিশন হিসাব হিসাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডেবিটে আছে উদ্বৃত্ত আছে 40,000 টাকা আর ক্রেডিটে আছে 2,000 টাকা, তার মানে আমাদের এখন উদ্বৃত্ত থাকবে 38,000 টাকা। এরপরে যাবে আমরা দেখি যে এখানে প্রাথমিক খরচ বাবদ ব্যাংক চার্জ করেছে 3,000 টাকা, তাহলে প্রাথমিক খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা সবার যেহেতু ব্যাংক হিসাব করছি, তাহলে আমরা সবার আগে দেখবো ব্যাংক হিসাবটা কোথায় আছে, ক্রেডিটে আছে, এই জন্য আমরা টাকাটা ক্রেডিট দিকে লিখে ফেলবো 3,000। উল্টো হিসাব আছে হলো প্রাথমিক খরচ হিসাব, অর্থাৎ বিপরীতে আমরা লিখবো প্রাথমিক খরচ হিসাব। তাহলে দেখো 38,000 থেকে যদি 3,000 টাকা আমাদের ক্রেডিটে চলে যায়, তাহলে থাকে 35,000 টাকা। এই 35,000 টাকাই হচ্ছে ব্যাংকের উদ্বৃত্ত। আশা করি তোমরা ব্যাংক হিসাবটা বুঝতে পেরেছো, আর না বুঝলে অবশ্যই ভিডিওটা আবার একটু ভালো করে দেখে নেবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এবার আমরা শিখবো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তাহলে দেখো এখানে আর্থিক অবস্থার বিবরণী, প্রথমে আমরা এবিসি কোম্পানি, তারপর আর্থিক অবস্থার বিবরণী। আর আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র বা উদ্বৃত্তপত্র, এটা অ্যাকচুয়ালি যে কোনো আর্থিক বছরের সমাপ্তি বছরের জন্য করা হয়, সেই জন্য আমরা এখানে সাল এবং তারিখটা ডট ডট দিয়ে দিয়েছি। এবার দেখো এই আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকবে, এই যৌথ মূলধনী কোম্পানি মূলধনের আর্থিক অবস্থা বিবরণী। দেখো প্রথমে সম্পদ সমূহ থাকবে, সম্পদ সমূহের মধ্যে আমরা দেখছি চলতি সম্পদ, এখানে চলতি সম্পদ বলতে ব্যাংক জমা বা ব্যাংক হিসাবটাই বোঝানো হয়েছে। এর আগে আমরা আসলে ব্যাংক হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, যদি ব্যাংক হিসাব কোনো অঙ্কে প্রস্তুত করতে না হয়, তাহলে আমরা সংক্ষেপে কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো ব্যাংকে জমা হয়েছে 50,000 টাকা, হ্যাঁ, এর মধ্যে ফেরত দিতে হবে, অর্থাৎ এই ফেরত অর্থাৎ ব্যাংক অর্থাৎ যদি ব্যাংক ডেবিট হয়, ডেবিট ব্যাংক থেকে যতগুলো জাবেদা ক্রেডিট হবে, ক্রেডিট গুলো আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ব্যাংক হিসাব হয়ে যাবে। ধরো ফেরত দিতে হবে 10,000, তাহলে আমরা বিয়োগ দিলাম 10,000, তারপরে কমিশন বাবদ 2,000 টাকা ব্যাংক কেটে নিয়েছে, 2,000 বিয়োগ করে দিলাম, এরপর প্রাথমিক খরচ বাবদ 3,000 টাকা কেটে নিয়েছে ব্যাংক,
তাহলে আমাদের এখানে টোটাল কত আসে 10, আর এখানে 2 আর 3 5 অর্থাৎ 15, তার মানে হচ্ছে 35,000 টাকা। তাহলে এই ব্যাংকে জমা আছে এখন আমাদের 35,000 টাকা। এরপর আমরা স্থায়ী সম্পদগুলো ইনক্লুড করে নিব। তার মধ্যে দেখো জমি, ভূমি, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি, যা এখানে যত টাকার স্থায়ী সম্পদ থাকবে, ঠিক ধরো 2 লক্ষ টাকা স্থায়ী সম্পদ আন্দাজে আমরা ধরে নিলাম 2 লক্ষ টাকা, সেইটা টোটালি আমরা টাকাটা দিয়ে দেবো। এরপরে দেখো আমাদের আসলে সম্পদ সমূহের মধ্যে 3টা স্টেপের সম্পদগুলো আসে, যেমন চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আর অসমন্বিত ব্যয়। যদিও এটা ব্যয় কিন্তু অসমন্বিত, সেই জন্য এটা সম্পদের পাশেই আসবে। তাহলে দেখো শেয়ার অবহার বা ভাট্টা, শেয়ার আর অবলেখকের কমিশন বা দস্তুরি, তাহলে এখানে আমরা এগুলো দিব। অবলেখকের কমিশন বা দস্তুরি, ব্যাংক কমিশন বা সার্ভিস চার্জ, এরপরে প্রাথমিক খরচ, এরপর আইন ফি, অর্থাৎ এই কয়েকটাই কিন্তু অসমন্বিত ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হয়। সেই জন্য আসলে এই কয়েকটা তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তাহলে এগুলো সবগুলো যোগ করে আমরা মোট সম্পদটা এই পাশে লিখে দিব, তারপর আমরা ক্লোজিং করে দিতে পারি। তারপরে আসছে শেয়ারহোল্ডারদের শর্ত ও দায়সমূহ। দেখো প্রথমে আমাদের থাকবে অনুমোদিত মূলধন। আসলে অঙ্কের মধ্যে এই অনুমোদিত মূলধনটা দেয়া থাকে, যে কতটুকু মূলধন আমরা অনুমোদন পেয়েছি এবং প্রতিটি শেয়ার কত টাকা করে, মোট কত শেয়ার, এটা এখানে অবশ্যই লিখতে হবে। ধরো প্রতিটি 10 টাকা করে আমরা 20,000 শেয়ার অনুমোদন পেলাম, তাহলে 10 টাকা করে যদি 20,000 শেয়ার হয়, তাহলে এখানে আমাদের কি হবে, ধরো 2 লক্ষ। এইভাবে আমরা জাস্ট ক্লোজিং করে দেবো। এরপর ইস্যুকৃত ও আদায়কৃত মূলধন, আমরা এই 20,000 শেয়ারের মধ্যে কতটুকু শেয়ার বা কতটি শেয়ার আমরা সাধারণের উদ্দেশ্যে ইস্যু করেছি সেটা আমরা লিখবো। ধরো প্রতিটি শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার, মূল্যের 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে এবং আদায়ও করা হয়েছে এতটুকু, তার মানে কত, ধরো 1 লক্ষ টাকা। এটা এভাবে না না, এটা ক্লোজিং করার দরকার নেই, এটা ক্লোজিং করবো না। তারপর সঞ্চিত উদ্বৃত্ত বা অধিহার কতটুকু সেটা আমরা দেখবো। আর এই যে ইস্যুকৃত আদায়কৃতের মধ্যে যদি জমির ক্ষেত্রে ইস্যু আমরা শেয়ার ইস্যু করে থাকি, এখানেই সেটা জমির ক্ষেত্রে কতটুকু শেয়ার ইস্যু করা হয়েছে সেটা দিয়ে তারপরে আমরা অধিহারটা দিব, তারপরে আমরা এখানে ক্লোজিং, অর্থাৎ এই যে মোট সম্পদ এবং এখানে মোট দায়টা, তখন মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হয়ে যাবে। সমান হলেই তো আমাদের আসলে আর্থিক অবস্থা বিবরণী তো মোট সম্পদ ও দায় মালিকানা সমান হয়, তাহলেই আমাদের আর্থিক অবস্থা বিবরণী মিলে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছে। আর কেউ যদি কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, বিশেষ করে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দিতে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।